উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জেনেটিক কোড। তো এই জেনেটিক কোড বিষয়টা আমরা এর আগে কয়েকটা ক্লাসেও কিছুটা আলোচনায় এনেছিলাম, এসেছে বিভিন্ন সময়ে। তো আজকে আমরা এটার আরেকটু বিস্তারিত আলোচনায় যাব। তো প্রথমে আসি আমরা জেনেটিক কোড কি, কাকে জেনেটিক কোড বলবো। জেনেটিক কোড হচ্ছে ডিএনএর সিকোয়েন্স অনুসারে সৃষ্ট এমআরএনএ অণুর উপর সজ্জিত পরপর 3টা নিউক্লিওটাইড মিলে অ্যামিনো অ্যাসিডের জন্য যে অর্থবহ সংকেত তৈরি হয় তাই হচ্ছে জেনেটিক কোড। এটাকে আমরা কৌলিক সংকেত বলতে পারি বা বংশানুসৃত সংকেতও বলতে পারি। তো আমরা এর আগে ক্লাসগুলোতে আমরা ট্রান্সক্রিপশন যখন পড়েছি, ট্রান্সলেশন যখন পড়েছি বা জিন সম্পর্কে যখন পড়েছি, তখন এই বিষয়গুলো সম্পর্কে কিছুটা আমরা জেনে এসেছি। তো আমরা ট্রান্সক্রিপশন পড়ার সময় খেয়াল করেছি যে ডিএনএতে যে সিকোয়েন্স অনুসারে যে নিউক্লিওটাইডগুলো সজ্জিত থাকে সেই অনুসারে এমআরএনএ তৈরি হয়, এটাকে আমরা ট্রান্সক্রিপশন বলি। এবং এমআরএনএ থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি হয় এবং অ্যামিনো অ্যাসিডগুলো পরস্পরের সাথে পেপটাইড বন্ধনের মাধ্যমে একটা পলিপেপটাইড চেইন অর্থাৎ প্রোটিন তৈরি করে এবং এইভাবে ডিএনএতে যে তথ্যগুলো আছে সেগুলোর ভাষান্তর লাভ ঘটে হচ্ছে প্রোটিন তৈরির মাধ্যমে। তো এই বিষয়টাই হচ্ছে জেনেটিক কোড। তো জেনেটিক কোড এই বিষয়টা প্রথম আলোচনায় আনেন বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক। তো পরবর্তীতে নিরেনবার্গ এবং হরগোবিন্দ খোরানা ওনারা এই জেনেটিক কোডের পাঠোদ্ধার করেন এবং এই জন্য ওনারা নোবেল প্রাইজও লাভ করেছিলেন। তো আমরা জেনেটিক কোড সম্পর্কিত আরও কিছু তথ্য এখানে এই প্রসঙ্গে আলোচনায় আনব। প্রথমত, জেনেটিক কোড তাহলে কি? জেনেটিক কোড হলো ডিএনএর মধ্যে যে সঞ্চিত ভাষা আছে সেটার সংকেত, যেটা একটা বিশেষ অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করবে। জেনেটিক কোড হচ্ছে ডিএনএর মধ্যে সঞ্চিত যে ভাষা আছে তার একটা সংকেত, যেটা একটা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে প্রকাশ করবে। অর্থাৎ একটা কোড একটা বিশেষ অ্যামিনো অ্যাসিডকে প্রকাশ করবে, একটা নির্দিষ্ট কোড একাধিক অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে পারবে না। এই যে কোডগুলো, জেনেটিক কোডগুলো, এগুলোর একমুখী, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড থেকে প্রোটিনের দিকে। এটা নিউক্লিক অ্যাসিড থেকে প্রোটিন, এই মুখী এর ভাষান্তরটা এইভাবে ঘটবে, উল্টোটা ঘটবে না। কেননা আমরা দেখছি যে ডিএনএ এটা একটা নিউক্লিক অ্যাসিড, ওখান থেকে কি তৈরি হচ্ছে? এমআরএনএ তৈরি হচ্ছে, সেটাও একটা নিউক্লিক অ্যাসিড। আমরা জানি নিউক্লিক অ্যাসিড দুরকম হয়, ডিএনএ এবং আরএনএ। এই নিউক্লিক অ্যাসিড থেকে অবশেষে কি তৈরি হয়? অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, যে অ্যামিনো অ্যাসিডগুলো পরবর্তীতে প্রোটিন তৈরি করে। তাহলে এই সংকেতের যে ভাষান্তর, সেই প্রক্রিয়াটা হচ্ছে একমুখী এবং অবশ্যই সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড থেকে প্রোটিনের দিকে। তো এই জেনেটিক কোডকে আমরা জেনেটিক তথ্যের একক, জেনেটিক তথ্যের মূল একক হিসাবে বলতে পারি। এবং এটা জীবের বৈশিষ্ট্য স্থানান্তরকারী কোড। এটা কেন বলছি আমরা জানি যে জিনের মাধ্যমে আমাদের বংশগত বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় প্রবাহিত হয়। তাহলে এই যে বৈশিষ্ট্য স্থানান্তর করছে এই জেনেটিক কোডগুলো, তাহলে বৈশিষ্ট্য স্থানান্তর করার ক্ষেত্রে কাজে লাগছে, অর্থাৎ এরা বৈশিষ্ট্য স্থানান্তরকারী কোড।
এখন আসি তাহলে আমরা জেনেটিক কোডের বৈশিষ্ট্যগুলো কি কি। জেনেটিক কোড কি কি বৈশিষ্ট্য ধারণ করে? এক, এরা ট্রিপলেট। জেনেটিক কোড ট্রিপলেট। ট্রিপলেট মানে কি? তিনটা বেস মিলে একটা কোড তৈরি করছে। কেন এরা সিঙ্গলেট নয়? একটা অ্যামিনো অ্যাসিড একটা নিউক্লিওটাইড বা একটা ক্ষারক কেন একটা কোড হচ্ছে না, বা একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করছে না, বা দুইটা ক্ষারক কেন করতে পারছে না, চারটাও নয় কেন, তিনটা কেন শুধু? সেটার একটা ব্যাখ্যা আছে, আমরা সেই ব্যাখ্যায় একটু করে যাব। আমরা জানি এমআরএনএতে 4 ধরনের ক্ষারক আছে। সেগুলো কি কি? আমরা আসি এমআরএনএতে 4 ধরনের ক্ষারক আছে। ইউরাসিল, সাইটোসিন, এ হচ্ছে অ্যাডিনিন, জি হচ্ছে গুয়ানিন। তাহলে এই 4 ধরনের ক্ষারকের প্রত্যেকটা ক্ষারক যদি এক একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করত, তাহলে 4টা মাত্র অ্যামিনো অ্যাসিডকে কোড করা যাচ্ছে এখানে। কিন্তু আমাদের জীবদেহের জন্য কম বেশি 20 ধরনের অ্যামিনো অ্যাসিড প্রয়োজন। তাহলে এই 4টা ক্ষারক যদি 4টা অ্যামিনো অ্যাসিডকে কোড করে থাকে, তাহলে 20 ধরনের অ্যামিনো অ্যাসিডের জন্য এটা খুবই অপর্যাপ্ত, যথেষ্ট নয়। এখন আসি আমরা দুটো ক্ষারক মিলে যদি একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করে, তাহলে আমরা কয়টা অ্যামিনো অ্যাসিড এখানে পাব? সেক্ষেত্রে 4টা, এখানে 4টা ক্ষারক আছে, তাহলে 4 স্কোয়ার হবে। 4 স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে আমরা 16টা অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারবো। কিন্তু এটাও যথেষ্ট নয়, কারণ আমাদের মিনিমাম 20টা কোড এখানে দরকার হচ্ছে। তাহলে এরপরে আসলো তাহলে 4 কিউব ইকুয়াল টু 64। 64 যদি হয়, তাহলে এই 64 কোড এই 20টা অ্যামিনো অ্যাসিডকে কোড করার জন্য যথেষ্ট। এবং সেই ক্ষেত্রে একাধিক কোড একটা অ্যামিনো অ্যাসিডকেও কোড করতে পারছে। ফলে এই 4 কিউব অর্থাৎ 3টা ক্ষারক মিলে একটা কোড তৈরি হবে, এটাই নির্ধারিত হয় এবং পরবর্তীতে এটাই প্রমাণিত হয় যে জেনেটিক কোড ট্রিপলেট। 2 নম্বর, জেনেটিক কোডগুলো নন ওভারল্যাপিং। আমরা একটা আরএনএ যদি এভাবে আরএনএতে যদি ক্ষারকগুলো এভাবে থাকে, যেমন ধরলাম ইউ ইউ ইউ, তারপরে সি আছে, ধরলাম এ জি, আবার ইউ সি এ, এইভাবে যদি থাকে, তাহলে যে কোডগুলো তৈরি হবে সেগুলো এই একটা হতে পারে, আবার এই একটা হতে পারে, এরপরে এটা হতে পারে। কিন্তু এমন হবে না যে এই ইউটাকে বাদ দিয়ে গেল, তারপরে ইউ সি, এরকম হতে পারবে না। ইউ সি বা সি ইউ এ, এরকম কোনো কোড হতে পারবে না। এইভাবে সিরিয়ালি যেতে হবে, এটা ওভারল্যাপ করতে পারবে না। যেমন এটা আবার এখান থেকে হয়ে এটাও হতে পারবে না, এখান থেকে হয়ে এটা হতে পারবে না,
এরকম হতে পারবে না, অর্থাৎ ইউ ইউ ইউই হতে হবে, এরপরে সি এ জি হতে হবে, এরপরে ইউ সি এ হতে হবে। হতে পারবে না যেটা, সেটা হচ্ছে ইউ ইউ সি, এটা হতে পারবে না। তারপরে এখন ইউ সি এ, এটা হতে পারবে না। এরকম কোনোটাকে বাদ দিয়ে এটা ওভারল্যাপ করে যেতে পারবে না, অর্থাৎ জেনেটিক কোড নন ওভারল্যাপিং। এরপরে আসি আমরা, জেনেটিক কোডগুলো প্রায় সর্বজনীন, অর্থাৎ সকল জীবের ক্ষেত্রে। এখানে আমরা খেয়াল করি এই যে ট্রিপলেট কোডগুলো আমরা দেখছি এখানে, ইউ 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 সি, এটা ফিনাইল ইলানিন, এটা নির্দেশ করছে। এটা কীভাবে, এই ফার্স্ট নিউক্লিওটাইড, সেকেন্ড নিউক্লিওটাইড, থার্ড নিউক্লিওটাইড। আমরা হিসাবটা করেছি কীভাবে, এই ইউ ইউ ইউ, তারপরে ইউ ইউ সি, ইউ ইউ এ এবং ইউ ইউ জি, এইভাবে এই চারটা কোড এখানে পেয়েছি। প্রথম ইউ 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 সি, অর্থাৎ এখানে তিনটা ইউরাসিল, এখানে দুটো ইউরাসিলের সাথে একটা সাইটোসিন, এই দুইটা কোড ফিনাইল ইলানিনকে নির্দেশ করছে, এটা একটা অ্যামিনো অ্যাসিড। পরের দুটো লিউসিনকে নির্দেশ করছে। এখানে আমরা খেয়াল করি এই 1 2 3 4, এগুলো কীভাবে হয়েছে, এই ইউ সি ইউ, ইউ সি সি, ইউ সি এ, ইউ সি জি, এই চারটা, এরা সবাই কিন্তু সেরিনকে নির্দেশ করছে। এখানে খেয়াল করি ইউ এ ইউ, ইউ এ সি, ইউ এ ইউ এ জি। এখানে খেয়াল করি আমরা এই ইউ এ ইউ, এটা টাইরোসিনকে নির্দেশ করছে। এখানে এরপরে আর দুটো কোড আছে, একটা হচ্ছে ইউ এ ইউ এ জি, এই দুটা কিন্তু স্টপ কোডন। স্টপ কোডন মানে যারা অ্যামিনো অ্যাসিড সিনথেসিস বন্ধের জন্য নির্দেশ দেবে। এই কোড দুটোতে আসলে তখন অ্যামিনো অ্যাসিড সিনথেসিস আর হবে না, সেই জন্য এরা হচ্ছে স্টপ কোডন। এখানে আরও একটা স্টপ কোডন আছে ইউজিএ। তাহলে স্টপ কোডন আমরা যখন জেনেটিক কোড পড়ছিলাম সেখানেও আমরা স্টার্ট কোডন এবং স্টপ কোডন, এই দুটো জিনিস আমরা পড়েছিলাম। আমরা পড়েছিলাম যে 64টা যে জেনেটিক কোড আছে তার মধ্যে 3টা হচ্ছে স্টপ কোডন, এই 1 2 3, এই 3টা হচ্ছে স্টপ কোডন। আর একটা হচ্ছে এখানে খেয়াল করি আমরা এই AUG মেথিওনিন, এটা হচ্ছে স্টার্ট কোডন। অর্থাৎ মেথিওনিন আসলে পরে তখন প্রোটিন সিনথেসিস অর্থাৎ অ্যামিনো অ্যাসিড সিনথেসিস শুরু হবে। এরপরে আমরা খেয়াল করি এই যে এই 3টা AUU, AUC, AUA, এরা হচ্ছে আইসোলিউসিন, ILE দিয়ে এটাকে সূচিত করেছি, আইসোলিউসিন। এই 4টা হচ্ছে ভ্যালিন। এখানে খেয়াল করি আমরা এই 4টা স্যারিন, তারপরে এগুলো হচ্ছে প্রোলিন, এটা হচ্ছে থ্রিওনিন, এরপরে 4টা হচ্ছে এলানিন, তারপরে টাইরোসিন, স্টপ কোডন, এখানে হিস্টিডিন, গ্লুটেলিন, তারপরে স্পারজিন, এই AAA এবং AAG, এটা হচ্ছে লাইসিন। এখানে GAU, এই GAU, GAC, এরা হচ্ছে স্পারজিন, স্পার্টিক অ্যাসিড, এবং GAA, GAG, এটা হচ্ছে গ্লুটেলিন। গ্লুটেলিন না, এটা হচ্ছে যে গ্লুটেলিন, এটা গ্লুটামিক অ্যাসিড। এরপরে এখানে খেয়াল করি আমরা এই যে UGU, UGC, এরা সিস্টেইন, এরপরে স্টপ কোডন, এরপরে UGG হচ্ছে ট্রিপ্টোফ্যান। এরপরে এই যে এই CGU, CGC, CGA, CGG, এই 4টা এরা হচ্ছে আর্জিনিন। এরপরে স্যারিন, AGU, AGC, স্যারিন, এরপরে দুটো হচ্ছে AGA, AGG, এরা হচ্ছে আর্জিনিন। এরপরে গ্লাইসিন, এই 4টা GG, এই যে GGU, GGC, GG এবং GGG, এই 4টা হচ্ছে গ্লাইসিন। তাহলে এই যে বিষয়টা, এই যে চার্টটা আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল
অর্থাৎ আমাদের জীবদেহের জন্য প্রয়োজনীয় যে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে, সেই 20 ধরনের অ্যামিনো অ্যাসিডের তালিকা এখানে কোন কোন কোড দিয়ে এরা নির্দেশিত হচ্ছে, এই টোটাল তালিকাটা দিয়েছিলেন বিজ্ঞানী স্ট্রেকবার্জার 1996 সালে, এবং এই তালিকাটাকে বলে কোড অভিধান। অর্থাৎ এখানে জেনেটিক কোডের মাধ্যমে সবকটা অ্যামিনো অ্যাসিডকেই প্রকাশ করা হয়েছে, এই জন্য এটাকে কোড অভিধান হিসাবে অভিহিত করেছিলেন তিনি। তো এখানে আমরা যে বলছি এই জেনেটিক কোডগুলো সার্বজনীন, প্রায় সার্বজনীন। প্রায় সার্বজনীন কেন বলছি এটাকে? কারণ গুটি কয়েক কিছু প্রোটিস্টার মধ্যে কিছু পার্থক্য এখানে দেখা যায়, আবার কিছু যেমন আদিকোষী কিছু জীবের মধ্যে এটা হতে পারে, যে আবার ইউক্যারিওটসের মধ্যে যেমন কোষের যে অঙ্গাণুগুলো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এদের মধ্যে কিছু আলাদা কিছু বৈশিষ্ট্য দেখা যায়। এছাড়া এগুলো বাদ দিয়ে আমরা জানি যে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া, এরা মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ডিএনএ আছে ওটা আদিকোষ থেকেই ওখানে এসছে বলে একটা ধারণা প্রচলিত আছে। তো সেই কিছু গুটি কয়েক বিষয় বাদ দিলে বাকি সব ক্ষেত্রে, সব জীবের ক্ষেত্রে এই প্রত্যেকটা, যেমন ইউ দিয়ে প্রত্যেক জীবের ক্ষেত্রে ফিনাইল ইলানিন এটা প্রকাশ করবে, যেমন এই CUA বা CUG দিয়ে লিউসিনকে প্রকাশ করবে। তো এই জন্য এটাকে প্রায় সর্বজনীন হিসাবে বলা হয়ে থাকে। যেমন কিছু প্রোটিস্টার ক্ষেত্রে এই যে UAA, UAG এগুলোকে আমরা স্টপ কোডন বলছি। এটা বেশিরভাগ জীবের ক্ষেত্রে সেটা প্রযোজ্য, কোটি কয়েক প্রোটিস্টার ক্ষেত্রে দেখা যায় যে এই ক্ষেত্রে স্টপের পরিবর্তে, অর্থাৎ স্টপ হওয়ার নির্দেশ দেওয়ার পরিবর্তে ওরা গ্লুটামিনকে কোড করছে, অর্থাৎ গ্লুটামিন নামক একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করছে। এরপরে আসি আমরা 4, জেনেটিক কোড বিরামহীন। বিরামহীন কেন? অর্থাৎ দুটি কোডের মাঝখানে যদি এরকম হয় যে UAC, UAG, ACG এভাবে আছে একটা RNA-তে, তো এইরকম কোড যাওয়ার পরিবর্তে এই জায়গায় একটা খালি জায়গা, আবার এখানে 3টা কোড করবে, এরকম হতে পারে না। এরকম দুইটা কোডের মাঝখানে কোনো খালি স্থান এরকম নাই, যেটা কোনো স্পেস এখানে আলাদা করে দেওয়া নেই, অর্থাৎ এটা অবিচ্ছিন্নভাবে চলতে থাকে। অর্থাৎ আবার এটাও বলা যায় যে এরকম দুইটা কোডের মাঝখানে কোনো ননসেন্স কোডও এখানে থাকে না, এই জন্য এটা বিরামহীন হিসাবে বলতে পারি। তারপরে এটা দ্ব্যর্থহীন। দ্ব্যর্থহীন মানে একটা অ্যামিনো অ্যাসিড একটা কোড একটা অ্যামিনো অ্যাসিডকেই নির্দেশ করবে। একটা কোড কখনো দুইটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে পারবে না। যেমন ইউ দিয়ে ফিনাইল অ্যালানিনকে প্রকাশ করবে, CUU দিয়ে লিউসিন প্রকাশ করবে, অন্য একটা অ্যামিনো অ্যাসিড এখানে প্রকাশ পাবে না। অর্থাৎ দুটো অর্থ হবে না, একটাই অর্থ। সেই জন্য জেনেটিক কোড দ্ব্যর্থহীন। আবার বলা যায় জেনেটিক কোড এর মধ্যে একটা ডিজেনারেটিভ বৈশিষ্ট্য রয়েছে। ডিজেনারেটিভ বৈশিষ্ট্য আছে। ডিজেনারেটিভ বৈশিষ্ট্য মানে কি? যেমন আমরা খেয়াল করি এখানে এই যে লিউসিন 1, 2, 3, 4, 5, 6, এই 6টা কোড কিন্তু একটি অ্যামিনো অ্যাসিডকে প্রকাশ করছে। তাহলে এই যে বৈশিষ্ট্যটা, অর্থাৎ একাধিক কোড একটা অ্যামিনো অ্যাসিডকে প্রকাশ করবে, কিন্তু একটা কোড একাধিক অ্যামিনো অ্যাসিডকে প্রকাশ করবে না। এই যে বৈশিষ্ট্যটা, একাধিক কোড যখন একটা অ্যামিনো অ্যাসিডকে প্রকাশ করছে, এই বৈশিষ্ট্যটাকে আমরা বলছি ডিজেনারেটিভ বৈশিষ্ট্য।
মেরুটা কীরকম হবে, মেরুত্ব, এটা বরাবর সব সময় 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখী হবে। এই যে আমরা এখানে খেয়াল করি যে এটা 5 প্রাইম প্রান্ত, এই দিকে যেটা সেটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত, অর্থাৎ শুরুটা 5 প্রাইম থেকে হবে, তারপরে 3 প্রাইমের দিকে এটা অগ্রসর হতে থাকবে। এখানে এরপরে আসি আমরা এর একটা সূচনা বিন্দু, যেমন এখানে আমরা খেয়াল করেছি স্টার্ট কোডন মেথিওনিন দিয়ে প্রকাশ করবে, এই যে AUG এটা দিয়ে স্টার্ট হবে, একটা সূচনা বিন্দু থাকবে, অর্থাৎ সূচনা নির্দেশ করতে পারবে। এটা সূচনা নির্দেশ কোড হচ্ছে AUG, এটা দিয়ে সূচনা অর্থাৎ প্রোটিন সিনথেসিসের সূচনা হবে। আবার সমাপ্তি নির্দেশও আছে, সমাপ্তি নির্দেশ কি দিয়ে হবে, এই যে স্টপ কোডনগুলো আছে এইগুলো সমাপ্তি নির্দেশ করবে। যেমন আমরা এখানে দেখছি UAA এটা স্টপ কোডন, UAG স্টপ কোডন, আবার UGA হচ্ছে স্টপ কোডন। এই তিনটা কোডনের যে কোনো একটা যখন আসবে তখন অ্যামিনো অ্যাসিড সিনথেসিসের সমাপ্তি এটা ঘোষিত হবে, অর্থাৎ এটা সমাপ্তি নির্দেশ করবে। তো এই গেল আমাদের জেনেটিক কোডের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো। আর এই টোটাল চার্টটাকে আমরা কি বলছি, এই টোটাল চার্টটাকে আমরা কোড অভিধান বলছি, কারণ এখানে আমাদের জীবদেহের জন্য যে কটা অ্যামিনো অ্যাসিড দরকার এর প্রত্যেকটি অ্যামিনো অ্যাসিডের তালিকা এখানে রয়েছে, এবং কোন কোন অ্যামিনো অ্যাসিড কোন জেনেটিক কোড দিয়ে কোড করা আছে সেটাও এখানে বলা আছে। এবং এগুলো যে ট্রিপলেট কোডগুলো যে ট্রিপলেট হয় সেটাও এখানে প্রমাণ করা, এখানে এটা উল্লেখিত রয়ে গেছে। তো আমরা তাহলে আজকের আলোচনায় যে জিনিসগুলো জানলাম সেটা হচ্ছে জেনেটিক কোড কি, কেন জেনেটিক কোড ট্রিপলেট, কেন সিংলেট নয় বা ডুপ্লেট নয়, কোড অভিধান বলতে আমরা কি বুঝি, আমাদের জীবদেহের জন্য কতগুলো অ্যামিনো অ্যাসিড প্রয়োজন এবং সেইগুলোর জন্য কতগুলো জেনেটিক কোড রয়েছে। জেনেটিক কোডগুলো একাধিক কোড কীভাবে এক একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করছে, আবার কেন আমরা এদেরকে বলছি এরা হচ্ছে সর্বজনীন। পুরোপুরি সর্বজনীন বলা যায় না, প্রায় সর্বজনীন, কিছু প্রোটিস্টার ক্ষেত্রে এটার কিছু পার্থক্য, এর কিছু ব্যতিক্রম আমরা দেখতে পাই। তো এই বিষয়গুলো আমাদের আজকের জানার ছিল। আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারটা শেষ করছি। আমরা এর পরবর্তী ক্লাসে কোষ বিভাজন নিয়ে কথা বলবো। ভালো থাকো সে পর্যন্ত, ধন্যবাদ।